দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। সদ্য শেষ হয়ে যাওয়া বছর ২০২৪ সালে একের পর এক যুদ্ধ, রক্তক্ষয়ী আন্দোলন, ক্ষমতার পালাবদলের মতো ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা রেখেছে বিশ্ব। এর মধ্যে বছরের শুরুতেই পরাক্রমশালী দেশে যুক্তরাষ্ট্র ঘটেছে একের পর এক হামলা। দেশটির নিউ অরলিয়ান্সে নববর্ষ উদযাপনকালে ভিড়ের মধ্যে এক ব্যক্তি ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হন। অপর ঘটনাটি লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে। সেখানে একটি টেসলা ট্রাক বিস্ফোরিত হয়ে একজন নিহত, ৭ জন আহত হন। এর রেশ কাটতে না কাটতেই আবার নিউ ইয়র্ক সিটিতে গুলি বর্ষণের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে রাজনীতিকে জঘন্য বলা ট্রাম্প আগামী ২০শে জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে আবার হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন, যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সংশয়েরও সৃষ্টি হয়েছে। কারণ এর আগে ২০১৬ সালে প্রথম দফায় ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো খোদ মার্কিন নীতিরও পরিপন্থী। পর্যবেক্ষকরা মনে করছেন এবারও ট্রাম্প তার পুরনো নীতি ফিরিয়ে আনবেন। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্প এবং নির্বাচনে ইতিবাচক বক্তব্য দিয়েছেন, তবে ক্ষমতা গ্রহণের পর বিষয়টি কোন দিকে যায় সেটি অবশ্য দেখার বিষয়। সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। আর ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার নাগরিকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তার বক্তব্যে যুদ্ধের লক্ষ্য সম্পর্কে কিছু না থাকলেও নতুন বছরে রাশিয়াকে থামাতে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া, ইউক্রেন ও গাজা যুদ্ধের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অস্থিরতা বিরাজ করছে, অশান্তি বিরাজ করছে পাকিস্তান ও মিয়ানমারেও। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়া এবং আমাদের দেশ বাংলাদেশে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটলেও এখনো দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাপ, অস্থিরতা। সব মিলিয়ে নতুন বছর বিশ্বজুড়ে সংঘাত না সম্ভাবনার? বিশ্বের জন্য কেমন হতে যাচ্ছে ২০২৫, এই আলোচনায় আজ দূর আলাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব নিউ অরলিয়ান্সের সাবেক উপ উপাচার্য এমিরেটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সারওয়ার, এবং আরব আমিরাত থেকে যুক্ত আছেন ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ, সিআইপি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। আমি যেটি আমার সূচনা বক্তব্যে বলছিলাম যে যুদ্ধ, বিগ্রহ, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে পার হলো ২০২৪, ২৫ সাল শুরু হয়েছে। কেমন মনে হচ্ছে ২০২৫ সাল কি কেমন চ্যালেঞ্জিং একটা বছর যাবে, নাকি একটা সম্ভাবনাময় বছর যাবে? বা আমি যদি এভাবে জিজ্ঞাসা করি যে আপনারা কি কি চ্যালেঞ্জ, সংকট দেখতে পান আপনাদের পর্যালোচনায় ২০২৫-এ, আর সম্ভাবনার জায়গাগুলোই কি কি? ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে শুরু করি। হ্যাঁ, জটিল প্রশ্ন। কারণ এটা মানে মানে ভবিষ্যতে কি ঘটতে পারে 2025-এ। আমার কাছে ক্রিস্টাল বল নেই যে আমি একদম জাদু করে সত্যিকার ব্যাপারটা বলে দেব, কিন্তু একটা প্রিডিকশন করা যায়। যুক্তরাষ্ট্রে যে পরিবর্তন আসছে ২০শে জানুয়ারি, যেটা আপনি উল্লেখ করেছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অর্থশালী দেশ, আহ, সেখানে যে নতুন প্রেসিডেন্ট আসবেন, তার পলিসি, সে অন্য দলের, প্রথমত ডেমোক্রেটিক পার্টি থেকে ক্ষমতা চলে আসছে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিতে। কাজে দলের পরিবর্তন। আবার আমরা যদি দেখি যুক্তরাষ্ট্রের কংগ্রেস, মানে নিম্নকক্ষ, এবং উচ্চকক্ষ সেনেট, এ দু জায়গাতেও রিপাবলিকানরা মেজরিটি পেয়েছে। কাজেই ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, যেটা ক্লিয়ার কাট ভিন্নতর বাইডেনের চেয়ে, এবং সেখানে যেহেতু তার দুটো আপার অ্যান্ড লোয়ার হাউসে তার সমর্থন রয়েছে, তাতে সে তার যে পলিসিগুলো মোটামুটি, আমি মোটামুটি বলছি, নট কমপ্লিটলি, মোটামুটি ইমপ্লিমেন্ট করতে পারবে। কাজেই সেই প্রেক্ষাপটে কি পরিবর্তন আসতে পারে, যেমন ধরুন আমরা মানে মানে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ 2025-এ বন্ধ হয়ে যাবে, এর বিরতি হবে। কারণ যুক্তরাষ্ট্র যে অর্থ এবং অস্ত্র সাহায্য দেয়, সেটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছে যে সেটা সে কমিয়ে দেবে, এবং সেটা এমনকি সে কোনো কোনো জিনিস বন্ধ করেও দিতে পারে। কাজে কাজে ওখানে যদি যুক্তরাষ্ট্র তার সাহায্য না করে, অর্থ এবং অস্ত্র,
তাহলে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। কাজেই আমার যেন মনে হয় যুদ্ধবিরতি আসবে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে জেলেনস্কি, ইউক্রেনের যে প্রেসিডেন্ট, সে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পরপরই সে তার সঙ্গে তার সম্পর্কটা উন্নত করার খুবই প্রচেষ্টা চালিয়েছে এবং এমনকি কিছুটা লোভও দেখিয়েছে যে যদি মানে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সাহায্য করে, তাদের প্রতি কিছুটা দয়াপরবশ হয়, তাহলে তারা তাদের লিথিয়াম, তারপরে অন্যান্য ইউরেনিয়াম এবং অন্যান্য যে ওদের মানে খনিজ দ্রব্য আছে এগুলোর ভালো শেয়ার যুক্তরাষ্ট্রকে দেবে। এছাড়া ওদের ব্যাটল ট্রেন্ড যে সৈন্যবাহিনী, তাদেরকেও তারা যুক্তরাষ্ট্রের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা দেবে, ইউরোপ এবং অন্যান্য থিয়েটারে। কাজে ইত্যাদি লোভ দেখানো হচ্ছে। তার অর্থ বোঝা যাচ্ছে যে জেলেনস্কি বুঝতে পেরেছে যে তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। কাজে এখানে আমি দেখছি যে একটা যুদ্ধবিরতি এবং যুদ্ধ শেষ হবে, এবং এটার যে সলিউশনটা কি হবে তাও আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে এটা ঠিক যে রাশিয়া অনেক জমি তারা মানে লাভ করবে, তারা অ্যানেক্স করতে পারবে। যেমন ধরুন, আমি মনে করি ক্রাইমিয়া, সেভাস্তোপোল সহ এটা রাশিয়ার হাতেই চলে যাচ্ছে। ডনব্যাসেরও বেশ কিছু অংশ আমার মনে হয় রাশিয়ার দিকেই চলে যাচ্ছে। আর যদি খুবই মানে জেলেনস্কির জন্য যদি খুবই ভালো হয়, তাহলে হয়তো রাশিয়া হয়তো এগ্রি করতে পারে যে ডনবাস এলাকাতে তুমি পূর্ণ স্বায়ত্তশাসন দিয়ে দাও, হ্যাঁ, এবং একটা কনফেডারেশন, লুজ কনফেডারেশন করো। তাহলে হয়তো সে কিছুটা, ইট অল ডিপেন্ডস অন পুটিন অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প। কাজে আমরা বলতে পারছি না কি হবে, বিভিন্ন স্পেকুলেশন করা যায়। আমরা আশা করি যে এই যুদ্ধ বন্ধ হবে এবং একটা কিছুটা কিছুটা ভালো সলিউশন হবে, এটা কি আমরা আশা রাখছি। মধ্যপ্রাচ্যে সবচেয়ে ব্যাপার হলো যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে ইসরায়েল হলো সবচেয়ে ডোমিনিয়ারিং ফোর্স, এবং তার পক্ষের আইপ্যাক নামে এখানে একটা লবিস্ট গ্রুপ আছে যুক্তরাষ্ট্রে, যেটা ইহুদি সম্প্রদায়ের ধনিক লোকদের একটা মানে সুপার প্যাক। এরা কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতিকে অনেকটা কন্ট্রোল করে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাও যদি থাকে, সেই ইচ্ছারও কোনো বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি না আইপ্যাক এবং ইসরায়েল এ ব্যাপারে রাজি হয়। এরা যদি রাজি না হয়, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই কোনো একটা র্যাপিড পরিবর্তন করা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাই নেচার হি সাপোর্টস দ্য ইসরায়েলি রাষ্ট্র। নেতানিয়াহুর পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের দীর্ঘকালের বন্ধুত্ব। কাজেই এটাও দেখতে হবে। আর আরো একটা এখানে ঘটনা আছে যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে মিরিয়াম অ্যাডেলসন নামে এক মহিলা, যিনি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস এবং অন্যত্র যেখানে উনি মানে ক্যাসিনোগুলো ওন করেন, ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি 100 মিলিয়নের বেশি ডোনেট করেছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে, এবং তার একটাই দাবি যে ওয়েস্ট ব্যাংককে অ্যানেক্স করা। কাজী এই ওয়েস্ট ব্যাংকে কে জানে, হয়তো যদি মিরিয়াম অ্যাডেলসনের যে $100 মিলিয়ন যদি মর্যাদা দেয় ডোনাল্ড ট্রাম্প, এবং সেও ইসরায়েলকে যথেষ্ট পছন্দ করে এবং মুসলমানদের প্রতি তার অতটা মায়া আছে বলে আমার খুব মনে হচ্ছে না। কাজে আমার যেন মনে হয় মানে ওয়েস্ট ব্যাংকটা অ্যানেক্স হতে পারে, এবং গোলান হাইটস যেটা সিরিয়ার, not only Golan Heights, a few miles in the Golan Heights to the east side from the Golan Height could be also annexed by Israel. কাজে আমার যেন মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে যে প্যালেস্টিনিয়ানদের যে ইস্যুটা, এটা বোধহয় দুঃখজনকভাবে হয়তো এর একটা খুব অবমৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আরব দেশগুলো। আপনাকে ধন্যবাদ। আপনি অন্তত দুইটা জায়গা বিশ্লেষণ করলেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে একটা আশাবাদী জায়গা দেখালেন, অন্যদিকে গাজাবাসীর জন্য খুব যে ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে হলো না। আমি জনাব ইউসুফ শরীফ, আপনার কাছ থেকেও একটু শুনি, আপনি আসলে কি কি সম্ভাবনা দেখেন, কি কি সংকট দেখেন, এবং আপনারও কি মনে হয় যে মানে ট্রাম্প যেমনটি বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ মানে বিশ্বের জন্য এটি একটা বড় ধাক্কা, বড় বিষয়, সেটি আসলে এই বছর বন্ধ হতে যাচ্ছে। পুতিন বলছে ঠিকঠাক হয়ে যাবে, আর এদিকে জেলেনস্কি বলছেন, আমরা শুনলাম যে তিনি বললেন যে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে এই বছরে। আপনি কতটা এই বিষয়ে আশাবাদী, কতটা গাজা যুদ্ধের বিষয়ে আশাবাদী, এবং সার্বিকভাবেই আমি ঠিক সুনির্দিষ্ট করে না দিয়ে আপনার মুখ থেকেই শুনি, সার্বিকভাবেই আপনার কাছে কি মনে হয়, কতটা সংকটময় বা কতটা সম্ভাবনাময় 2025? ধন্যবাদ আপনাকে।
চমৎকার একটা টপিকস আমাদের ডিসকাস করার জন্য ডেকেছেন, ধন্যবাদ এগেইন আপনাকে। আমাদের ওয়েল এক্সপার্ট এক্সেলেন্সিস রয়েছেন এবং একাডেমিশিয়ান ডক্টর মোস্তফা সরোয়ার সাহেব যেটা এক্সপ্লেইন করলেন। ওয়েল ওভারঅল মিডিল ইস্টারকে যদি আমরা কনসেন্ট্রেট করে থাকি রাইট নাও, আমি নিজে মিডিল ইস্টে থাকি, আমরা চারদিকে যেভাবে যুদ্ধের দামামা যেভাবে চলছে, এটাকে একাডেমিক্যালি উনি যে কথাগুলি বলেছেন ইট ইজ ভেরি ট্রু, এবং ওনার সাথে আমিও একমত পোষণ করে বলছি যে হোপ আমরা দেখতে পাচ্ছি ইয়েস সেটা হয়তো ওরকম যুদ্ধের কোনো একটা স্টেজে সেটা বন্ধ হয়ে যেতে পারে। এবং এই বন্ধের মধ্যে আমার কনসেন্ট্রেশনটা অন্য জায়গায়, যে যুদ্ধ আসছে চলছে ইস্ট থেকে ধরেন ওয়েস্ট পর্যন্ত, স্পেশালি মিডল ইস্ট এবং রাশিয়া বেল্টের মধ্যে দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে, সেটা আমেরিকার জিও পলিটিক্যাল রিজনের জন্য হয়তো তারা পজিটিভলি কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন এবং সেটা হয়তো কিছুটা বন্ধ হতে পারে। কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা যারা যেখানে যে পর্যায়ে যে বিজনেসটা করে থাকি ধরুন, আমরা অলওয়েজ হোপ করব যে এটা ভালো কিছু হোক, সারা দুনিয়াতে পৃথিবীতে যুদ্ধের দামামা বন্ধ হয়ে পিসফুল কোনো পলিটিক্যাল সলিউশনটা আসুক, এটা আমাদের অলওয়েজ এক্সপেকটেশন থাকবে। বাট এই এক্সপেকটেশনের মধ্যে চারদিকে দুনিয়ার ইকোনমি যেভাবে সাফার করছে, যে আমরা সাফারিংয়ের যে পর্যায়ে সারা বিশ্বময় এটা যে ছড়িয়ে পড়েছে, এটার উত্তাপটা, এটা আজকে আর কোনো একটা বেল্টের মধ্যে, কোনো একটা ব্লকের মধ্যে, কোনো একটা রিজনের মধ্যে এটার সীমাবদ্ধ নেই, এটা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। এখন এই দুনিয়ার ইকোনমিটা তাহলে গ্রাজুয়ালি যদি এই দামামা চলতে থাকে, এটা কন্টিনিউসলি যদি হতে থাকে একটার পর একটা, আমরা 2024 সালে দেখলাম শুরু হলো ইউক্রেন থেকে, বা তার আগে শুরু হলো আপনার ধরুন ইউক্রেন, দেন স্টার্টেড গাজা, তারপরে এখন সিরিয়া, ইয়েমেন, এভাবে প্রত্যেকটা জায়গায় এটা ছড়িয়ে পড়ছে। তো ফাইনালি যেটা হচ্ছে আমাদের বা আমরা এইটুকু হোপ করি যে যুদ্ধ বন্ধ হোক, এবং আমি ডক্টর মোস্তফা সাহেবের সাথে একমত পোষণ করে বলছি। উনি স্ট্যাটিস্টিক্যালি যে প্রুভেলি কথাগুলি বলেছেন, ইয়েস ইট ইজ ভেরি ট্রু, এবং আমাদের এক্সপেকটেশনটাও থাকলো সেরকম। বাট ওয়েল অ্যাগেইন সেই সাফারিং এর কন্ডিশনটার মধ্যে আমরা যদি আসি, আমরা অ্যাগেইন বলবো যে সাফারিংটাও আমাদের যাতে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফোরকাস্ট যে এরকম যদি কন্টিনিউশন হয়ে থাকে, ওয়ার্ল্ড ইকোনমির জন্য এটা প্রচন্ড অশনি সংকেত। এবং এই সংকটটুকু কাটানোর জন্য আজকে বোধহয় এটা খুব পজিটিভলি আমেরিকা থেকে যে ইনিশিয়েটিভটার কথা, যুদ্ধ বন্ধের ব্যাপারটা আসছে, সেটা যদি সেরকম হোপফুলি এটা ইমপ্লিমেন্টেড হয়ে যায়, হয়তো কোনো একটা ব্লকে এসে সেটা আহ, এটা এটা কিছুটা কমে আসবে। অ্যাগেইন প্যালেস্টাইন ইস্যুটা যেটা বললেন, অফকোর্স ইটস এ মিডল ইস্টার্ন পলিটিক্স, এবং এটা লিডেড বাই ওয়েস্টার্ন এবং আরও কিছু আমাদের বিগ ব্রাদার কিংবা বিগ কান্ট্রিজ যারা আছে। আলটিমেটলি যেটা হচ্ছে দেখুন, ফাইনালি মানুষ আমাদের ওই কান্ট্রিজগুলির প্লাস মাইনাস তাদের যে ইন্টারনাল ইন্টারেস্ট এবং তাদের ক্যালকুলেটিভ ওয়েতে তারা যেভাবে করছেন, তারা সেভাবে এটা ভালো মনে করছেন। বাট আমার বিশ্বাস, এবং আমরা বিশ্বাস করতে চাই, যে আমাদের পরাশক্তিগুলি যদি সেখানে কনসেন্ট্রেট, তা প্রত্যেকের একটা জায়গায় এসে যদি ওটা সার্কামস্ট্যান্স তৈরি করতে পারেন, কনসেনসাস তৈরি করতে পারেন, যে আমরা আসলে রিয়েলি পিসফুল কোনো সিচুয়েশনের দিকে যাব, হোপফুলি সেটা এটা দীর্ঘস্থায়ী কোনো একটা ভালো আউটকাম থাকতে পারে। আদারওয়াইজ জি। যদি সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ইন্টারেস্ট নিয়ে কথা বলে, তাহলে হবে কি, সেটা সাময়িক হয়তো কিছুটা বন্ধ হতে পারে, বাট আলটিমেটলি এটার উত্তাপ যেটা, সেটা কখনো শেষ হবে না। তো আমরা আশা জি। করবো যে আমাদের বিগ ব্রাদার্স কিংবা বিগ কান্ট্রিজগুলো যারা লিড করছেন, তারা একটা জায়গায় এসে অন্তত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হোক, যেভাবে হোক, কিংবা রিজনাল স্টেবিলিটির জন্য হোক, একটা জায়গায় এসে স্থির করবেন যে এটা বোধহয় দে শুড স্টপ ইট সারা দুনিয়ার পিসের জন্য। নিশ্চয়ই, সেটি তো আশা করতেই চাই। অনেক দিন হয়ে গেল আসলে সেরকমটা কেন জানি রাইট। করছেন না। যাদের যাদের আসলে সেই পরাক্রমশালী যে শক্তিগুলো, তারা কেন যেন করছে না। যাই হোক, দেখা যাক, নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। 2025-এ কি হয় আরো কথা বলবো। আপনার কাছে অর্থনীতির বিষয়টাও একটু জানতে চাইবো, আপনি সেই বিষয়টিও আনছিলেন। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকেও আপনার পর্যালোচনা শুনতে চাই। আসলে অনেক ঘটনাবহুল 2024 গেল। সংকটময় নাকি সম্ভাবনাময়, কেমন দেখেন 2025-কে? কি কি সংকট বা কি কি সম্ভাবনা আপনার দৃষ্টিতে? অনেকগুলো সংকট এর সম্ভাবনা দেখা যায়, যেগুলো বর্তমান যেসব সংকট আছে সেগুলো কন্টিনিউ করবে, নতুন সংকট তৈরি হবে এরকম মনে হচ্ছে। আবার সংকট থেকে যদি আমরা কোনোভাবে বের হয়ে আসতে পারি, সম্ভাবনারও সুযোগ আছে। তবে আমরা একটা একটা করে যদি ধরি, যেমন ইউক্রেনের কথা যেটা বলেছেন প্রফেসর সরোয়ার, আমি তার সাথে মোটামুটি একমত যে ইউক্রেনে যুদ্ধ থামার একটা সম্ভাবনা বড় রকমের আছে। তার কারণ কি, যে ডোনাল্ড ট্রাম্প বারবার এটার কথা, এই ব্যাপারের কথা বলেছেন, পুতিনও বলছে, তারাও যুদ্ধ বন্ধ করতে চায়, জেলেনস্কি বন্ধ করতে চায়, এবং ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি সত্যি সত্যি সিরিয়াসলি করতে চায়, তাহলে এখানে বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই ভালো। এবং সেখানে যেগুলো নিয়ে সমস্যা হবে সেগুলো যে শর্তগুলো, এবং সেখানে
রাশিয়ার পক্ষ থেকে আমি মনে করি অন্য শর্ত হচ্ছে সবচেয়ে বেশি বড় শর্ত যেটা রাশিয়ার থেকে হবে সেটা হচ্ছে যে ইউক্রেন যেন কোনো অবস্থাতেই ন্যাটোতে যোগদান না করে। এইটা হলো তাদের সবচেয়ে বড় দাবি হবে বলে আমি মনে করি। কারণ সেই কারণেই যুদ্ধটা লেগেছে, যে সম্ভাবনা দেখা দিয়েছিল যে ওরা ন্যাটোতে যোগ দেবে, তখন রাশিয়া মনে করেছে যে তার জন্য এটা বিপদ সংকেত, সুতরাং তাকে এটা ঠেকাতে হলে যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। তো সেই রকম, তো সুতরাং সেটাই তার জন্য বড় ইয়ে হবে। আর তাছাড়া যেহেতু যুদ্ধ ক্ষেত্রে তারা অনেক জায়গায় এগিয়ে আছে, সেইগুলোর সুযোগ তো নেওয়ার চেষ্টা করবে। তো দেখা যাক কি হয়। আমার ধারণা যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা হবে এবং সেটা সফল হতে পারে। কিন্তু যেটা প্রফেসর সারোয়ার বললেন, আমি ওনার সাথে সেখানেও একমত যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধ, প্যালেস্টাইনিয়ান মানে বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেটা বন্ধ করার খুব একটা প্রচেষ্টা হবে না। ইসরায়েলিরা যেটা চায় সেটা করার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এখানে একটি আছে যে তারা যদি মাত্রা ছাড়িয়ে যায়, ওখানে তো অন্যান্য দেশ আছে, তারা আজকাল মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠিক অতখানি ভয় পায় না আগে যতটা পেত। তো তার ফলে যেটা হবে যে যদি ওয়েস্ট ব্যাংকের দিকে হাত বাড়ায় ইসরায়েল এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে, ওখানে স্থানীয়ভাবে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এখনই যুদ্ধ অবস্থা দেখা যাচ্ছে, যদিও সবার শক্তি সমান নয়, তারপরেও যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। ইরান যদি অনেক কি বলা যায় ইয়েতে আছে, লোকে মনে করে যে ইরানের শক্তি হয়তো অত না যে তারা সত্যি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়বে, তারপরেও ইরান যুদ্ধে এই ভাব দেখাচ্ছে এবং প্রয়োজন পড়লে তারা হয়তো যুদ্ধ ছড়িয়ে দিতে পারে। এবং সেখানে তখন প্রশ্ন আসবে যে অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো, জর্ডান থেকে নিয়ে কাতার পর্যন্ত, আর তাছাড়া ওদিকে টার্কি আছে, এরা সবাই কিন্তু তাদের যার যার স্বার্থ আছে। এবং সেটা যদি বিঘ্নিত হয়, তারা যদি মনে করে যে না, ওয়েস্ট ব্যাংকও যদি এরা দখল করে নিতে চায়, সেটা তারা সহ্য করবে না, তাইলে যুদ্ধ ছড়িয়ে পড়ার পুরো সম্ভাবনা আছে। সুতরাং যুদ্ধ ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ চাইলেও যে ওখানে যুদ্ধ বন্ধ হবে এটা নিশ্চিত নয়। এটা তারা কি করে তার উপর নির্ভর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কি করে তার উপর নির্ভর করে। আমাদের এখন মনে হয় অন্যদিকেও একটু খেয়াল করা দরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, তিনি যুদ্ধ সাধারণত চান না। ওনার গত যে ইয়ে ছিল ওনার, যেই সময় উনি প্রেসিডেন্ট ছিলেন এর আগে, তখন কিন্তু উনি কোনো নতুন যুদ্ধে জড়ান নাই এবং আগে যে যুদ্ধগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে সেটা সফল হয়েছে। কিন্তু সেই তারপরেও আমি এই যে কথাগুলো বললাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হয়তো ছড়িয়ে পড়তে পারে, ওনার জন্য হচ্ছে সেটা বলবো কিনা সেটা পরে দেখা যাবে। কিন্তু অন্য একটা জায়গায় কিন্তু ওনার খুব বড় রকমের আছে, ক্ষোভ আছে, সেটা হলো চীনের সাথে তার সম্পর্ক আগের বারও ভালো ছিল না, এবারও তিনি ইতিমধ্যেই চীনের সাথে যে তার সম্পর্ক, তার যে চীনের ব্যাপারে খুব ভালো না, সেটা প্রকাশ করেছেন বিভিন্ন সময় এবং চীনও বিভিন্নভাবে সেটা প্রকাশ করেছে। এর মধ্যে দেখলাম যে চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানকে যুদ্ধাস্ত্র দেওয়ার কারণে চীন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানির। এই ধরনের কাজ কিন্তু চীন আগে খুব একটা করে নাই। যখন চীনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তখন হয়তো তারা করেছে, কিন্তু এইবারে প্রথম তারা নিজেরা উদ্যোগী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দিল, আমি যা দেখতে পাচ্ছি। তো এর ফলে যেটা হতে পারে যে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্য যুদ্ধ, অনেকেই মনে করছেন যে ছড়িয়ে হতে পারে, কি বলে জেগে উঠতে পারে একটা বাণিজ্য যুদ্ধ, সেটা কিন্তু সবার জন্য ক্ষতিকর হয়ে পড়তে পারে। তবে একটা জিনিস বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই চীনের সাথে বাণিজ্য যুদ্ধ করুক না কেন, তাদের কিন্তু পরস্পরের প্রচুর নির্ভরশীলতা আছে। তার ফলে ওদের যে দেশবাসী নাগরিকদের স্বার্থ যদি দেখতে হয়, তাহলে হয়তো অত বড় রকমের যুদ্ধের দিকে, বাণিজ্য যুদ্ধের দিকে যাবেন না ট্রাম্প। তো তিনি যদি সেদিকে করেন তাহলে কিন্তু যুদ্ধ ছড়িয়ে পড়তে, মানে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে এবং দুই পক্ষই তাদের একজন আরেকজনের উপরে বিভিন্ন রকমের ট্যাক্স, এগুলো ট্যারিফ এগুলো বাড়িয়ে দিতে পারেন এবং তার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে এবং সেগুলোর ফল কিন্তু শুধু মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন ভোগ করবে না, আমরা সবাই কিন্তু সেগুলোর দ্বারা নেতিবাচক ভাবে
প্রভাবিত হব। আর তাছাড়া এখন এটি একটা আরেকটা শঙ্কার হলো কারণ যে আপনি আমরা দেখাচ্ছেন মুন্সি ফয়েজ আহমেদ। আমি একটা বিরতিতে যাব, আমি বিরতির পরে আসলে এই বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ, এটি আমি পড়ছিলাম ফিনান্সিয়াল টাইমসের খবরে, তারাও বলছে পূর্ণাঙ্গ শুল্ক যুদ্ধের সম্ভাবনা, আশঙ্কার কথা তারাও দেখছেন। আমি ব্যবসায়ী শরীফ আছেন আমাদের সাথে, বিরতির পরে এসে আপনার কাছ থেকে একটু এই বিষয়টা শুনবো এবং বৈশ্বিক অর্থনীতি 2025-এ কেমন হতে পারে সেই বিষয়ে যদি আপনাদের কাছ থেকে একটু ধারণা পাই। ফিরছি বিরতির পর দূর আলাপে। ফিরে এলাম দূর আলাপে। বিরতির আগে যেটি বলছিলাম আমি, মোহাম্মদ ইউসুফ শরীফ, আপনার কাছ থেকে একটু এই বিষয়টি, যেটি মুন্সি ফয়েজ আহমেদ বলছিলেন বিরতির আগে, বাণিজ্য যুদ্ধের শঙ্কার কথা বলছিলেন। ফিনান্সিয়াল টাইমসের খবরে পড়ছিলাম শুল্ক যুদ্ধ তারা বলছে। সেটির আসলে মানে আপনি কেমন দেখতে পান সেই সংখ্যাটা আপনার দৃষ্টিতে কেমন, ব্যবসায়ী হিসেবে আপনি কিভাবে দেখছেন এবং তার প্রভাব আপনার কাছে কেমন মনে হয় সামনে? ধন্যবাদ আপনাকে। আমরা যদি ওভার ফিউ ইয়ার্স এটাকে লক্ষ্য করি, আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ফোরকাস্ট এরকম ছিল, ইনফ্লেমেশনটা প্রবাবলি মোর দেন 15% চলে গেছে। এখন গ্র্যাজুয়ালি এটাকে যেভাবে আমাদের সারা দুনিয়াতে লিডারশিপের মধ্যে একজন অপরজনকে চ্যালেঞ্জ করে আমাদের এক্সেলেন্স, একটু আগে যেটা বললেন যে চাইনিজের সাথে আমেরিকার যে অবস্থাটা, এবং নিউ কামার প্রেসিডেন্ট ডিক্লারই করে ফেলেছেন অলরেডি যে আমার সাথে যদি এটা না হয় আমি এত % ইনক্রিজ করে দেব একটা ট্যাক্সেস। এখন এই যে ধরুন যখন আপনি কাউকে এটা ব্যান করতে চাইবেন অর এলস আপনি এটাকে ইম্পোজ করতে চাইবেন, তো ডেফিনেটলি সে তার কিছু চাইবে। এখন এই যে চাওয়া না চাওয়ার মধ্যখানে পড়ে সারা দুনিয়ার যে ইকোনমিক অবস্থাটা অস্থিতিশীল হচ্ছে, এবং এটার মধ্যে তো আমরা এই যে আমরা মধ্যবর্তী স্থানে আমরা যারা আমাদের কান্ট্রিগুলি, ডেভেলপিং কান্ট্রি অর আন্ডার ডেভেলপিং কান্ট্রি যেগুলি রয়েছে, এই কান্ট্রিগুলি তো আলটিমেটলি সাফার করতে হচ্ছে। ইনফ্লেমেশনটার বাইরে তো আমরা কেউ যেতে পারছি না। এখন এই যে যেতে পারছি না, সারা দুনিয়াতে ধরুন মানুষের জব ক্রাইসিসটা অনেক বড় আকারে, যেটা আমাদের দেশে কিছুদিন আগে এই জব ক্রাইসিসকে নিয়ে তো বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেল, একটা সরকার পতন হয়ে গেল। তো সারা দুনিয়াতে কম বেশ এরকম করে করে এটা ছড়িয়ে পড়ছে, এটা জাস্ট ডিউ টু বিকজ অফ দ্য জব ক্রাইসিস অ্যান্ড ইনফ্লামেশন। আমরা যদি মানুষের বেসিক জিনিসটা আপনি প্রথমত আমরা যদি এটাকে চিন্তা করি, এটা হচ্ছে কেন? কিছু লোকের যদি সেখানে মনোপলি লিডারশিপের জন্য তাদের ব্যক্তি রেশারেশির কারণে যদি আমরা সেটাকে ওয়ার্ল্ড পলিটিক্যালি, জিও পলিটিক্যালি আমরা যে অর্থে বলি না কেন, আলটিমেটলি এটা আমরা দেখবোটা কি দেখছি আমরা আসলে কিছু মানুষের সামান্য কিছু স্বার্থের জন্য নিজেদের ইচ্ছের বহিঃপ্রকাশ করার জন্য ব্যাপারগুলি কিন্তু ঘটছে। আর এই ঘটার জন্য সারা দুনিয়াটাই সাফার করছে। এখন স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি এটা বলতে যে অনেক সময় লাগবে, সেরকমও যদি না বলি, আমরা এটাকে রাফলিও যদি বলি, তা হচ্ছেটা কি? তাহলে ওয়ার্ল্ড ইকোনমিটা যাচ্ছে কোথায়? আপনি মিডিল ইস্টে একদিন কোনো একটা বোম্বিং কিছু হলো, তো পরের দিনে ফুয়েল প্রাইসটা বেড়ে যাচ্ছে। আর ফুয়েল প্রাইস যখনই কোনো কিছু একটা জাম্প করছে, সো অল দ্য স্টাফস নিডস আপনার এভরিথিং সেটা বেড়ে যাচ্ছে। আপনি সেটা এয়ারফেয়ার থেকে শুরু করে এটা তো ডিপেন্ডেন্ট যত কিছু আছে, আর সাথে আমাদের মতো দেশগুলিতে শুধু ডিপেন্ডেন্ট আইটেমস না, সাথে এটাকে ইস্যু করে একেবারে সমস্ত কিছুর প্রাইসিংটাও বেড়ে যাচ্ছে। তো এটা জাস্ট বিকজ অফ দ্য আমাদের কিছু লিডারশিপের অন ইগো অর লাইক উচ্চাবিলাসিতার জন্য এই ঘটনাগুলির জন্য ফাইনালি সারা দুনিয়া ইকোনমিক্যালি সাফার করছেন। এখন আমরা যখনই সাফার করছি, তাহলে হচ্ছেটা কি? দুনিয়াটা যাচ্ছে কোন দিকে? আমরা কি কেউ ইন্ডিভিজুয়ালি তো কোনো কিছু বলার সুযোগ নেই। এখন সারা দুনিয়াতে একসময় এথিক্যাল কিছু প্র্যাকটিস ছিল, এথিক্যাল পলিটিক্যাল প্র্যাকটিস বলুন আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটাও ছিল। আজকে তো আপনি লাইকের দশক দিকের যদি আমরা পর্যালোচনা করে দেখি, সেটা কি পলিটিক্যাল এথিক্সের মধ্যে আছে না পার্সোনাল কোনো এথিক্সের মধ্যে? সারা দুনিয়ায় পাওয়ারের মধ্যে চলে গেছে, পাওয়ার গেম হচ্ছে। এখন আপনি আমাকে পাওয়ার রাখবেন, আমি আপনার পক্ষে চলে যাচ্ছি, এক একজন এক একভাবে চলে যাচ্ছে। সো নোবডি কেয়ার অ্যাবাউট ইকোনমি ইনফ্যাক্ট আমরা সবাই বলছেন, কিন্তু আসলে কি কতজন কিভাবে এটাকে স্ট্যাটিস্টিক্যালি এটার জন্য ফাইট করছেন আপনি এটা কনফার্ম করা ডিফিকাল্ট। আমাদের যত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলুন, যত জায়গায় যত কিছু স্পিকার বলুন, যত কান্ট্রি জয়েন করুন, ইয়েস দে আর হ্যাপিলি জয়েন করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আলটিমেটলি এটা কি হচ্ছে? সে অর্থনীতি পুরনো অবস্থায় কি ফিরে যাওয়ার স্টেবিলিটির দিকে কেউ যাচ্ছেন? নাথিং। সবাই বলছেন কিন্তু কিছু হচ্ছেন না। তো সেই জায়গাটার মধ্যে হয় কি, আমরা যত এটাকে যতভাবে স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেট আমরা করি, অথবা অর্থনীতিবিদরা এটাকে পরিপূর্ণ সাজিয়ে গুছিয়ে বলুক না কেন, অর্থনীতি তখনও পর্যন্ত চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত লিডারশিপ চেঞ্জ না হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের লিডারশিপদের মধ্যে পরিবর্তন না এসে এটাকে চেঞ্জ করার জন্য চিন্তা করবেন না। তো আমার বিশ্বাস আমরা 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 শর্ট ইন কার্ড বলতে পারি যে আমরা সারা দুনিয়ার সবার কাছে, অফকোর্স আমাদের লিডার্সদের কাছে, আমাদের হয়তো আমাদের অ্যাঙ্গেল থেকে আপনার মাধ্যমে আমাদের এইটুকু আবেদন হতে থাকতে পারে, এক্সপেকটেশন থাকতে পারে যে লেটস গো ফর নিউ ইয়ার, হোপ ফর দ্য বেস্ট। যে আমরা ওয়ার্ল্ড ইকোনমি বলি, সারা দুনিয়া বলি, আমাদের দেশের কথাই বলুন, যে সারা বিশ্বময় শান্তি ছড়িয়ে পড়ুক, আমাদের এইটুকু প্রত্যাশা থাকলো। আর আমাদের সাফারিংটা মানুষের কম হোক, এই পৃথিবীর জুড়ে সারা বিশ্বময় শান্তির বার্তা বয়ে আসুক, এইটুকু আমরা প্রত্যাশা করছি।
দারুণ প্রত্যাশা। জি, নিশ্চয়ই সেই প্রত্যাশা তো আমরা করতেই চাই। ডক্টর মুস্তাফা সরোয়ার, এই প্রত্যাশা আসলে মানে আপনি সামনে এটার জন্য কতটা আশার আলো দেখেন ডক্টর মুস্তাফা সরোয়ার? সামনের ২০২৫ এর অর্থনীতি নিয়ে একটু জানতে চাই। সেখানেও আপনার প্রেডিকশন বা পূর্বাভাস কি? আমার মনে হচ্ছে যে শুল্ক যুদ্ধ শুরু হবেই। কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি নাম্বারটা দিয়ে দিয়েছে। সে চাইনিজ গুডস এর উপরে 60% হুম, ট্যারিফ বসাবে। এবং যদি চীন যদি কোনো ক্রমে রিয়াক্ট করার চেষ্টা করে, হি উইল গো আপ টু 100%। অলরেডি সে বলে দিয়েছে। আর অন্যান্য দেশের উপরে সে বসাবে 20% ইসে। কিন্তু তার মধ্যে আবার ভ্যারিয়েশন, যে এটা ওর সে বাড়িয়ে দিতে পারে যদি কাউকে অপছন্দ হয়। তাহলে এমনি যদি শুল্ক যুদ্ধ হয়, যেটা আমরা দেখেছি অতীতে, বিশ্বযুদ্ধের কিন্তু কারণ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ছিল যে একজন আরেকজন পর ট্যারিফ বসানো শুরু করলো। এই ট্যারিফ বসানো নিয়েই কিন্তু এদের ঝগড়াটা আরো বেশি জটিল হয়ে গেল। তো এবারে তো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না, কিন্তু বাণিজ্য যুদ্ধে, যেটা মোহাম্মদ ইউসুফ শরীফ বলেছেন, আমি তার সঙ্গে একমত, যে পৃথিবীর সাধারণ জনগণের ভোগান্তি কিন্তু বেড়ে যাবে। কারণ দ্রব্যমূল্য সব জায়গাতে বেড়ে যাবে। তাহলে যুক্তরাষ্ট্রের ব্যাপারে কি? সেটা যে যুক্তরাষ্ট্রে যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, তাহলে এখানকার কি রিয়াকশন হতে পারে, এবং তাতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি হতে পারে। আমি আজকে একটা আর্টিকেল দেখলাম, খুবই ইন্টারেস্টিং। সেখানকার বক্তব্য হলো যে ট্যারিফের ইনকাম থেকে যদি ইনকাম বেড়ে যায় যুক্তরাষ্ট্রের, কারণ যুক্তরাষ্ট্রের ট্রেড তো বিশাল, এই ট্রেডে যদি তার শুল্ক দিয়ে, ট্যারিফ দিয়ে সে যদি প্রচুর উপার্জন করে, তাহলে সে হয়তো ট্যাক্স, যেটা পাবলিক ট্যাক্স, যেটা সেটাকে সে একদম কমিয়ে দিতে পারে। সেটারও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে। তাহলে এটার ব্যাপারটা কি? এটার ভিতরে আরেকটা গভীর ব্যাপার আছে, যেটা কেউ কিন্তু বলছে না। রিপাবলিকান পার্টির কনজারভেটিভ উইং, তারা মনে করে যে ট্যাক্স হওয়া উচিত ফ্ল্যাট ট্যাক্স। তার মানে বর্তমানে যে প্রোগ্রেসিভ ট্যাক্স আছে, যাতে গরিবদের সুযোগ হয়, বড় লোকদের একটু অসুবিধা হয়, সেটাকে কিন্তু রিপাবলিকান কনজারভেটিভরা পছন্দ করে না। তারা চায় ফ্ল্যাট ট্যাক্স, নো প্রোগ্রেসিভ ট্যাক্স। তো ফ্ল্যাট ট্যাক্স হলে এটাকে তো আমরা বলবো রিগ্রেসিভ ট্যাক্স। বাট একটা সাধারণ লোক যখন বাজারে যাবে, তখন যে জিনিসটা কিনবে সে, সে তো ওই ধনী লোকটা যে কিনবে, ওই একই দামে কিনবে। আর ওদিকে ওই যে ট্যাক্সটা যদি ইনকাম ট্যাক্সটা কমিয়ে দেয়, মানে যেটা এখন প্রোগ্রেসিভ ট্যাক্স, সেটাকে ফ্ল্যাট করে দেয়, কমিয়ে দেয়, তাহলে হয়তো মধ্যবিত্ত কিছু লোক দারুণ খুশি হয়ে যাবে যে আমার ট্যাক্স কম। কিন্তু গরিব লোক যারা আছে, দরিদ্র লোক, তাদের কিন্তু দারুণ খারাপ পরিস্থিতি হয়ে যাবে। এরকম একটা কনসেপ্ট আমি দেখলাম একটা কনজারভেটিভ গ্রুপের লেখাতে। তার অর্থ হলো যে সামনের ভবিষ্যৎ আমার কাছে, আমি খুবই মানে আমার কাছে অশনি সংকেত মনে হচ্ছে। বিশেষ করে দরিদ্র দেশগুলো এবং উঠতি দেশগুলো, যেমন বাংলাদেশ, যে ট্যারিফ নিয়ে যদি যুদ্ধ হয় একজনের সঙ্গে আরেকজন, তাহলে মাঝখানে যারা পড়বে, ওই যে নলখাগড়া, মানে আমরা তো জানি যে বাঘে মহিষে ফাইট, আর মাঝখানে নলখাগড়ার অবস্থা 12টা বেজে যায়। তেমনি কিন্তু পরিস্থিতি হতে পারে। আবার এর একটা সিলভার লাইনিং আমি দেখছি। আমি খুব এ নিয়ে চিন্তা করছিলাম, যে যেমন ধরুন চীনের উপরে যদি ট্যারিফ 60% দিয়ে দেয়, এবং তারপরে যদি চীন রিয়াক্ট করে এবং এটাকে আরো বাড়িয়ে দেয়, তখন চীন বাধ্য হয়ে তার গার্মেন্টস এর যে ফ্যাক্টরিগুলোকে সে অন্যান্য দেশে বসিয়ে দেবে বেনামিতে। এটা হয়, এই যে ইউসুফ সাহেব বলতে পারবেন, এটা অহরহ হয়ে যাচ্ছে। সে হয়তো মেক্সিকান একটা কোম্পানিকে সে দিয়ে দেবে, বাংলাদেশেও দেওয়া সম্ভব, কারণ বাংলাদেশে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার আছে অলরেডি গার্মেন্টস এর, সেই ইনফ্রাস্ট্রাকচার যেহেতু আছে, কাজে, এবং মানে আপনার শ্রমিকদের যে ইসের মজুরি, এটাও কম। এই কারণে চীনের জন্য, চীন যদি দেখে যে তার পক্ষে সম্ভব না নিজের সিল দেওয়াটা, তাহলে সে বাংলাদেশের সিল দিয়ে চালিয়ে দেবে। তখন বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যেতে পারে এই ট্রেডের ব্যাপারে, এবং বাংলাদেশের গার্মেন্টসের লাভও হয়ে যেতে পারে। কাজে এটা যে কোন দিকে যাবে, এটা লাভও হতে পারে, লোকসানও হতে পারে। এর যে কি সিনারিও আমরা এখনো বুঝবো না। এবং এর সঙ্গে কিন্তু শুধুমাত্র বাণিজ্য নয়, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, মানে রাজনীতি, যেটা মুন্সি ফয়েজ ভালো বলতে পারবেন, যে রাজনীতিটা দারুণ হবে। তবে আমার যেন মনে হচ্ছে যে চীনের যে লেটেস্ট রিয়াকশন দেখলাম তাইওয়ানের ব্যাপারে, তাতে আমার মনে হয় দে আর ভেরি অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট দ্য মোটিভ অফ ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প হিরো হওয়ার একটা তার প্রচেষ্টা আছে। সে কখনো বলছে মেক্সিকো দখল করে নেবে,
কখনো সে কানাডা দখল করার কথা বলছে, গ্রিনল্যান্ডকে কিনে ফেলবে। কাজে সে যদি দেখে যে তাইওয়ান, মানে তাইওয়ানের ব্যাপারে সে যদি মানে তাইওয়ানকে পুরো শক্তিশালী করে দেয়, চীনকে মানে দস্তুর মতো, চীনের যে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে পলিসি, যেখানে ওয়ান চায়না পলিসি, মানে তাইওয়ান বিলংস টু চায়না, মানে 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 পিপলস রিপাবলিক অফ চায়না, এটাকে সে হয়তো পরিবর্তন করে ফেলতে পারে। হি মাইট সে, ও নো, তাইওয়ান ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট। তাহলেই কিন্তু গোলমালটা দারুণ হবে, কারণ আমার ধারণা চীন সেটা কিছুতেই সহ্য করবে না। কাজেই উই ডু নট নো হোয়াট ইজ কামিং। ধন্যবাদ। আসলে উই ডু নট নো, মানে ডোনাল্ড ট্রাম্প উল্টাপাল্টা কাজ করার জন্য এবং আনপ্রেডিক্টেবল কাজ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের একটা সুখ্যাতি তো আছেই। আমি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কথা থেকেই আসলে বাণিজ্য প্রসঙ্গটা শুরু করেছিলাম। একটু বাংলাদেশের প্রসঙ্গে, যে বাংলাদেশে নানান রকম মানে চড়াই উচ্চায় পার হচ্ছে, অনেক পরিবর্তন হলো। বাংলাদেশে আসলে আমি একটু আঞ্চলিক নিরাপত্তার জায়গাটি নিয়ে কথা বলতে চাই, কারণ ভারতের সাথে আমরা দেখছি একটা টালমাটাল সম্পর্ক, একদম শীতল থেকে শীতলতর হচ্ছে সম্পর্ক। সেখানে সীমান্তেও একটা উত্তেজনার জায়গা তৈরি হচ্ছে। অন্যদিকে মিয়ানমারের সাথেও সীমান্ত পরিস্থিতি ভালো না। সেখানে আরাকানরা, তারা এমনটিও শুনতে পাচ্ছি যে তারা নতুন সরকার গঠন করবে, নতুন রাষ্ট্র গঠন করবে, এরকমটিও শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য আসলে আঞ্চলিক, মানে বাংলাদেশের জন্য কি আসলে নিরাপত্তা কোনো শঙ্কা আছে, জনাব মুন্সি ফয়েজ? নিশ্চয়ই নিরাপত্তার শঙ্কা তো আছেই। আমাদের দুটোই তো প্রতিবেশী একেবারে, যে যাদের সাথে আমাদের সীমান্ত আছে, তো তাদের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো না হয় তাহলে নিরাপত্তার সবসময় ঝুঁকি থাকে। সেটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যখন কিছু কাজ করি, কথা বলি, তখন সেটা চিন্তা না করে আমরা যদি পরিবেশটাকে বিষিয়ে তুলি, পরে আমাদেরকে আরো বেশি খেসারত দিতে হবে। কারণ তখন এক সময় আমরা ভাববো, আরে বেশি ক্ষতি করে ফেলেছি, তো এখন তো আমাকে আরো বেশি ছাড় দিতে হবে। তো সেটা আগেও ঘটেছে, এটা নতুন কিছু নয়। আমরা যখন বেশি বাগাড়ম্বর করি, বেশি যুদ্ধংদেহী ভাব দেখাই, পরে আমাদেরকে আরেকটু বেশি নিচে নামতে হয়। বরং প্রথম থেকে যদি আমরা অ্যাকোমোডেট করে চলতে পারি আমাদের যারা প্রতিবেশী আছে, তাহলে সমস্যাগুলো অত বেড়ে যায় না। তারপরে অ্যাকোমোডেট করেও আমরা কিন্তু অন্য সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। আমরা আগে দেখেছি সেটা হয়, যে সবার সাথেই সহযোগিতার সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের যারা বড় বড় অংশীদার, তাদের সবার সাথে কিন্তু গত বেশ কিছু বছর ধরে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। বিশেষ করে অর্থনৈতিক, আর্থসামাজিক উন্নয়নের যে সহযোগিতা, সেখানে কিন্তু আমরা যদি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, যার কথাই বলি না কেন, সবার সাথে আমাদের কিন্তু বেশ ভালো একটা চলনসই একটা সম্পর্ক ছিল। কিন্তু এখন সেখানে নানান রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের পরে, সমস্যাটা খালি পট পরিবর্তনে নয়, পট পরিবর্তনের পরে যারা ক্ষমতা এসছেন এবং যারা বিভিন্ন সময় কথাবার্তা বলছেন, তারা চিন্তা ভাবনা না করে অনেক কিছু বলে ফেলছেন এবং প্রতিবেশীদেরকে খেপিয়ে তুলছেন। সেটা আমি মনে করি যে আমাদের ভুল, এবং সেটা আমাদের যে লোকজন বুঝতে পারে, সেটাও কিন্তু তাদের পরবর্তী যে ক্রিয়াকলাপ সেখান থেকে বোঝা যায়। একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন, তিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু সবসময় আমি দেখেছি যে তার কথাবার্তায় একটা আছে, চিন্তা ভাবনা করে কথা বলছেন, সেটা বোঝা যায়। অন্যরা যখন কথা বলে এইসব বিষয়ে, যাদের এগুলো কথা বলার কথা না, তারা বলতে গেলে উল্টোপাল্টা বলে ফেলেন, তাতে ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি। তো কিন্তু এইখানে আশার যেটা দেখতে পাচ্ছি আমি, কয়েকদিন পরে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চীনে সফরে যাবেন, আমি যতদূর জানি কয়েকদিনের মধ্যেই। আর এর ছাড়াও তিনি যেটা দু একদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। সেটাও উনি বুঝাচ্ছেন যে আমাদের সবার সাথেই সম্পর্ক ভালো রাখতে হবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এবং সেই চেষ্টাই আমরা করছি। এই কথাটা যখন বলেন এবং সেটা যদি তারা সত্যি সত্যি ফলো করেন, তাহলে কিন্তু আমি মনে করি যে এখন আমরা যে আপনি একটু আগে বললেন যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা টানাপোড়েনের মধ্যে পড়ে আছে, সেখান থেকে সরে আসবার সুযোগ তৈরি হয়। আর মুন্সি ফয়েজ, পাকিস্তানের সাথে সম্পর্কের জায়গাটাও আপনার সাথে কাছ থেকে একটু শুনতে চাই। সেটা আবার অনেক ভালোর দিকে যাচ্ছে এই সময় এসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসছেন, হারানো ভাই বলছেন। জি মুন্সি ফয়েজ। সব ঠিক আছে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে কোনো ক্ষতি নাই, কিন্তু বুঝতে হবে যে চীন, রাশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যেই লেভেলে, জাপান, পাকিস্তান আমাদেরকে সেখানে ঠিক সেই তুলনায় তাদেরকে কোনো একজনকে
রিপ্লেস করবার মতন অবস্থানে নেই পাকিস্তান। পাকিস্তান নিজেই নানান রকমের সমস্যায় আছে, জর্জরিত আছে। তাকে আমরা যদি এমন ভাবে ব্যবহার করার চেষ্টা করি, যেটা আমাদের অনেকে বলেছেন বিভিন্ন সময়, যে আমরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করি, এটা হয় না। এইটা যারা মনে করেন তারা ভুল করেন। ভারতের সাথে আমাদের সম্পর্ক আলাদা, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আলাদা, এবং পাকিস্তানের সাথে সম্পর্কে অনেক সমস্যা আছে, সেগুলো আমাদেরকে মিটাতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্কে অনেক সমস্যা তৈরি করেছি আমরা, সেগুলো আমাদেরকে মেটাতে হবে। তো সেইখানে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যে কথাটি বলেছেন, সেইখানে আমি আশার দেখতে পাই, আলো দেখতে পাই, এবং সেইটাই যদি আমরা ঠিকভাবে এগিয়ে যাই। এর আগে যে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তার সাথে যেসব কথাবার্তা হয়েছে, তারপরে দুই পক্ষ থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার মাঝখানে কেউ যাতে আবার যে ম্যাপ ট্যাপ প্রকাশ করে নানান কথা বলা হয়েছে, এগুলো অত্যন্ত হঠকারী ব্যাপার। এগুলো করে যা কিছু উন্নতি হয় একদিন, পরের দিন সেটাকে নষ্ট করে ফেলা হয়। আমরা যেন ওইদিকে না যাই, সেটা আমাদের সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। জি, আমি একটা বিরতিতে যাব ডক্টর মোস্তফা সরওয়ার। বিরতির পরে এসে আপনার কাছেও একটু এই বিষয়টা শুনবো। ভারতের সাথে সম্পর্ক, মিয়ানমারের সাথে একটা উত্তেজনা, মানে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক, একটা ছোট্ট পর্যালোচনা বিরতির পরে নিশ্চয়ই এটি একটু জেনে এটা দিয়েই শুরু করবো। বিরতির পর ফিরছি। ফিরে এলাম দূরালাপে। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে আসবো। বলছিলাম যে আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবস্থা, মিয়ানমার সীমান্তে আরাকান বিদ্রোহীদের সাথে মিয়ানমারের জান্তা বাহিনীর যুদ্ধ অবস্থা, তার একটা প্রভাব আছে, বাংলাদেশে রোহিঙ্গারা আসছে, অন্যদিকে পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি, এবং যেটি নিয়ে আমি বলছিলাম যে সব রকম সহযোগিতা করবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বাংলাদেশকে সব রকম সহযোগিতা করবেন, এবং তিনি বলছেন বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই। এটিরও কি মর্ম? সব মিলে একটু শুনতে চাই। শুনতে ভালো লাগছে। পাকিস্তানিদের মনে একটা শুভবুদ্ধির উদয় হয়েছে। হারানো ভাই বলছে। হ্যাঁ, খুন খারাপি যে করেছিল 71-এ, সেটা তো আমরা এখনো ভুলতে পারিনি। সেটা আমাদের মেমোরি থেকে যায়নি। আমি মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলাম। এদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আমি তাকে সাধুবাদ দিচ্ছি। কিন্তু আমার কথা হলো যে, মানে আমরা যে বলছি যে আমাদের যে পররাষ্ট্র নীতির ব্যাপারে যে আমাদের নিজের স্বার্থ দেখব, ইট ইজ নট দিল্লি অথবা লাহোর নো, দিল্লি অথবা করাচি অর ইসলামাবাদ নো। আমাদের নিজের স্বার্থ দেখতে হবে। স্বার্থ হবে ঢাকা ঢাকা ঢাকা, এর কোনো অন্য কোনো অল্টারনেটিভ নেই। সেই চিন্তাধারায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো, দ্যাটস ওকে, কিন্তু লাভটা কি? আমার পাকিস্তানের কি আছে? কোনটা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারে? আর্থিক সাহায্য নো। পাকিস্তান ইকোনমি ইজ অন দ্য কলাপস অলমোস্ট, আমাদের চেয়ে খারাপ, পার ক্যাপিটা খারাপ, সব দিক দিয়ে খারাপ। কাজেই আমি স্বার্থ দেখব। ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশের নিরেট স্বার্থে আমি কার সঙ্গে বন্ধুত্ব করব? স্বার্থের জন্য গরিব একটা লোকের সঙ্গে নো, আমি করব বড় লোকটার সঙ্গে, যার কাছ থেকে আমি যদি কিছু পেতে পারি। হ্যাঁ, কাজেই আমি ভারতের সঙ্গে বন্ধুত্ব করব, আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করব, চীনের সঙ্গে করব, জাপানের সঙ্গে করব, যেটা মুন্সি ফয়েজ ভালো করে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। কাজেই এই স্বার্থে যে আমাদের যে প্রতিবেশী রয়েছে দুজন, তার মধ্যে সবচেয়ে বড়, শক্তিশালী এবং 4000 কিলোমিটারের বেশি আমাদেরকে ঘিরে আছে, যে সেটা হলো ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের কিন্তু বিভিন্ন সম্পর্ক রয়েছে। আমরা আমাদের স্বার্থ দেখব। ভারতের সঙ্গে সম্পর্কে আমাদের যে স্বার্থ আছে, যেমন পানির ন্যায্য হিস্যা, কিংবা আমরা একটা ট্রানজিট, আমরা চাই যে নীলফামারীর ওদিক থেকে আমরা একদম নেপাল, ভুটান পর্যন্ত যাতে আমাদের মংলা পোর্টে যে জাহাজগুলো মাল খালাস করে, সেই যে সেই ট্রাকগুলো যাতে ওই পর্যন্ত চলে যেতে পারে। এই সমস্ত মিউচুয়াল এগ্রিমেন্ট আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে, তাকে কনভিন্স করে আমাদের সাইডের ব্যাপারটা বলে আমরা বন্ধুত্বটাকে রাখবো। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে তো বন্ধুত্ব রাখতেই হবে, কারণ এটা বিরাট পাওয়ার। এবং হোয়াট অ্যাবাউট চায়না? আমার মনে হয় একটা ব্যালেন্সড পররাষ্ট্র নীতি, যাতে যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করা যাবে, কিংবা তার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। এই ধরনের পররাষ্ট্র নীতি ভদ্রভাবে, শান্তভাবে, নট রেটোরিক্স, মানে ওয়ার রেটোরিক্স, মানে যুদ্ধংদেহী ভাব দেখিয়ে, মানে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাজিয়ে আমরা দখল করে নেব, এরকম বোকার স্বর্গে থাকা কিছু
অর্বাচীন লোকদের কথাবার্তা বন্ধ করে দেওয়া উচিত। আবার ওই যে ওই ভদ্রলোক একটা ম্যাপ আঁকলেন, গ্রেটার বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ, সেটা এবং একটা গুরুত্বপূর্ণ পজিশন থেকে, এরকম মানে আহাম্য, হ্যাঁ, এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কিন্তু আমার কাছে মনে করে যে একটা বড় ধরনের আহাম্য, কিংবা সে ভারতের এজেন্ট, কারণ সে চাচ্ছে ভারতকে ইনস্টিগেট করে বাংলাদেশকে যাতে সিকিউরিটি ইস্যুতে ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসে, সে ধরনেরও ওর কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। আমি শুনেছি সে নাকি বাংলাদেশের লোক নয়। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, মানে সেটা শুনলে ভয়ই লাগে। আমি ইউসুফ শরীফ একদম যেহেতু শেষ পর্যায়ে এই বিষয়ে আর খুব বেশি শুনতে পারবো না। একদম আপনার কাছ থেকে, আপনি ব্যবসায়ী হিসাবে একটু অর্থনীতির কথা আগের প্রসঙ্গেও বলছিলেন, আগের অংশেও বলছিলেন, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য এই সম্ভাবনা কেমন দেখেন? আঞ্চলিক একটা নিরাপত্তার শঙ্কার কথা মুন্সি ফয়েজ আহমেদ একটু আগেই বলছিলেন, আমাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ের জায়গা, বাংলাদেশের ব্যবসায়ীরাও কেমন আছে সেটাও যদি, এবং সামনের বছরটা কেমন, বা এই বছরটা, দুঃখিত, এই বছরটা কেমন সেটাও যদি বলেন। রাইট, দেখুন আমাদের এক্সেলেন্সিস এবং প্রফেসর সরোয়ার সাহেব যেটা বললেন, ইটস ফাইন, ওনাদের মতো করে বলেছেন, সিনিয়র মানুষ, ডেফিনেটলি ওনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা হয়তো অনেক বেশি আছে। বাট আমি যেটা, ইটস মাই অপিনিয়ন, ধরুন দেখুন, ওয়ার্ল্ড বাইলিটারাল রিলেশনশিপ বলুন আর ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বলুন, আমার তো মনে হয় না যে কোনো মানুষ, কোনো কান্ট্রি, কোনো একটা ইন্ডিভিজুয়াল কোনো কিছুকে প্রাধান্য দিয়ে কোনো কিছু করে থাকে। আজকে মিডল ইস্টার্ন রিলেশনগুলি যখন আমরা আফ্রিকার প্রতি দেখি, কীরকম দেখি, যে কান্ট্রিগুলি ওদেরকে হেল্প করে, কিছু এইড দেয় তাদেরকে নেক্সট কোনো একটা সামিটের মধ্যে কোনো একটা ভোটের জন্য। তো ঠিক একইভাবে সারা দুনিয়ার যে ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো কান্ট্রি টু কান্ট্রিজ, আমার তো মনে হয় সেটা ভেরি করে যে ইচ অ্যান্ড আদার ইন্টারেস্টের উপরে কার কোথায় কি প্রত্যাশা কিংবা প্রাপ্তি রয়েছে, তার ফিউচার টার্গেটটা কি, সেটাকে বেস্ট করে। এখন আমাদের মতো দেশের যারা আমরা অলওয়েজ প্রত্যাশিত জাতি, আমরা ডোনেশন কোথায় বা আর কীরকমই করেছি, তো আমাদের ডেফিনেটলি প্রত্যেকের সাথে রিলেশনটা হওয়া উচিত অফকোর্স লাইক এজ এ ব্রাদার রিলেশন। আমরা কারোর সাথেই সম্পর্কটা খারাপ করতে চাইবো না, হুএভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার। সারা দুনিয়াতে আমাদের অফকোর্স আমাদের প্রথম কন্ডিশনটা হবে আমরা সবার সাথে ভালো রিলেশন রাখবো। তারপরে যদি আমাদের টার্মস অফ ইন্টারেস্টের কোনো কথা এসে থাকে যে ইয়েস, তখন আমরা উইল লুক ফরওয়ার্ড যে কাকে দিয়ে আমাদের কি হতে পারে। বাট আমাদের প্রত্যাশা থাকবে অফকোর্স কাউকে ডিনাই করে না, কাউকে না করে না। আমাদের মানে সেই পররাষ্ট্রনীতির কথা, হয়তো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। আমি মুন্সি ফয়েজ আহমেদকে একদমই এক মিনিট ক্লাস একটু শুনবো। এক্স্যাক্টলি, আমার একদমই সময় শেষ আজকের মতো। মুন্সি ফয়েজ আহমেদকে একটু শুনি। জি, আপনি যে কথাটা বললেন সে কথাটা মনে পড়ে যাচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এখন এটা যেহেতু যে পতিত ফ্যাসিবাদ সরকারের কথা ছিল, সেই জন্য লোকে এটাকে খারাপ মনে করতে পারে, কিন্তু আসলে বিষয়টা খারাপ না। ওইখানে আমাদের যেতে হবে, নাম যাই আমরা দেই। আর তাছাড়া যে আমাদের স্বার্থে যে কথাটি ইউসুফ সাহেব বলছিলেন, যে আমাদের দেশের নিজেদের স্বার্থে আমাদেরকে সবার সাথে সম্পর্কগুলো ঠিক করতে হবে। এবং সেইখানে এই যে ব্যবসা বাণিজ্যের কথা আপনি বললেন, তো আমাদের ব্যবসায়ীরা ভারতের ব্যবসায়ীদের সাথে ব্যবসা করছে, পরস্পরের নির্ভরশীলতা আছে, সেই জিনিস থেকে আমরা তো সরে আসতে পারি না। সেটা আবার যাতে পুনঃস্থাপন হয় ঠিক মতন, সবার স্বার্থে কাজে লাগে, সেটা দেখতে হবে। আর চীনের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য, সেগুলো চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য এই সুযোগে কি আর একটু বাড়িয়ে নেওয়া যায়, আর একটু ওদের কাছ থেকে বেশি সুবিধা নেওয়া যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আমাদের প্রতি কিছুটা সফট আছে বলে মনে হয়, আর অন্যান্য দেশ যেমন জাপান বা রাশিয়া সবাই কিন্তু আমাদের প্রতি মোটামুটি সিম্প্যাথেটিক। সুতরাং সেই সুযোগ আমরা নিতে পারি, কিন্তু তাদের সাথে ভালো করে কথা বলতে হবে, তাদের সাথে অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হবে। জি, অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আমি দুঃখিত, থামিয়ে দিচ্ছি, তবে বার্তাটা মনে হয় স্পষ্ট। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ, মোস্তফা সারওয়ার, জনাব ইউসুফ শরীফ, আপনাদের তিনজনকে ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। বিদায় আজকের মতো।